সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিডি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে, প্রশ্নটা করেছেন মোহাম্মদ নুর ইসলাম সাহেব। আপনি জানতে চেয়েছেন, স্যার একটা বিষয় জানতে চাই, আমার দাদারা 3 ভাই একই খতিয়ানে 2.89 জমি আছে। আমার বাবাকে অল্প কিছু জমি দিয়েছে, আর আমার দাদার অন্য 2 ভাই এর নামে ঘং আছে। তাহলে কি ঘংয়ের জমি আমার বাবা পাবে না? একটু জানাবেন। আসলে এখানে ঘং বলতে কি বিষয়টা সেটা ভালোভাবে দেখতে হবে। ঘং দ্বারা সব সময় যে স্বাভাবিকভাবে ওয়ারিশ বুঝায় বিষয়টা এরকম না। ঘং দ্বারা যে জিনিসটা নিয়ন্ত্রণ করে সেটা হলো, ধরেন 5 জন মালিক, 5 জনের কথা বারবার না লেখে প্রথম জন লিখবে, পরবর্তীগুলার প্রথম জনের সাথে ঘং লিখবে। এখানে এই দ্বারা বোঝা যায় অর্থাৎ এই জমির আরো অন্যান্য শরিকদারও আছেন। এখানে পরিচিত হইতে পারে, অপরিচিত হইতে পারে। এখানে আপনি যেভাবে বিষয়টা বলছেন, আপনার দাদাদের বা চাচা জ্যাঠাদের নামের জমির পাশে, অর্থাৎ চাচা জ্যাঠাদের নামের পাশে যদি গং থাকে, এই ক্ষেত্রে যে আপনার বাবা ওখানে মালিক হবে এই বিষয়টা বোঝা যায় না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোহাম্মদ জহির সাহেব। আপনি জানতে চেয়েছেন, পুকুরের কোনো অংশীদার যদি তার জায়গা ভরাট করে ফেলতে চায়, তাহলে কি তাকে অন্য শরিকদাররা বাধা দিতে পারবে? যেমন একটা পুকুরের অর্ধেক জায়গা আমাদের, এক্ষেত্রে আমাদের পুকুর লাগতেছে না, এখন কি আমরা ভরাট করে বিটা করা যাবে? এক্ষেত্রে অন্য শরিকদাররা কি হস্তক্ষেপ থাকবে আমাদের উপর? আসলে আপনার জায়গা, আপনি যদি দেখা গেছে যে ভরাট করে এখানে পুকুরকে ভরাট করে এখানে আপনি আবাদের জন্য, বসবাসের জন্য ব্যবস্থা করেন, এখানে অন্য কেউ কিছু বলতে পারবে না। তবে এইসব ক্ষেত্রে একটু সামাজিকতা রক্ষা করে অনেক সময় কাজটা করতে হয়। সমাজ যদি দেখে যে না আসলে আপনার প্রয়োজন নাই, আপনি কোনো প্রকার দেখা গেছে যে অন্যের ক্ষতি করার জন্য, ধরেন ওই পুকুরের ফাট দিয়ে ওরা হাঁটাহাঁটি করে, এখন এর উপর দিয়ে যদি আমি ভরাট বাড়িঘর করে ফেলি, ওদের রাস্তা বন্ধ হয়ে যাবে, এই ক্ষেত্রে হয়তো আপনাকে নিষেধ করবে। অথবা আপনারই জায়গা, আপনি বলতেছেন যে আমার এখন বিটা দরকার নেই, এখানে আমি পুকুর করে ফেলবো, কিন্তু পুকুর করার দ্বারা অন্যের ভূমির এমন ক্ষতি হবে যেটা দেখা গেছে যে ওর ভূমিটা ওখানে টিকে থাকতে কষ্ট হবে। এইসব ক্ষেত্রে সামাজিকতা আপনাকে বাধা দেবে। না হলে এখন এখানে যেভাবে বলছেন, আপনার জায়গা আপনি অর্ধেক পরিমাণ ভালোভাবে বাদ দিয়ে, হ্যাঁ, দেখা গেছে যে ভরাট করে ফেলবেন, আপনার জায়গায় আপনি বাড়িঘর করে ফেলবেন, এই ক্ষেত্রে অন্য কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ থাকবে না। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ আশরাফুল সাহেব। আপনি জানতে চেয়েছেন, আমি আপনার একজন নিয়মিত দর্শক। আমার একটা প্রশ্ন হলো, আমি একটি জমি ক্রয় করেছি 2000 সালে, দাতার পাওয়ার মূলে প্রাপ্ত হয়ে রেজিস্ট্রেশন করে দিয়েছে, কিন্তু সমস্যাটা হচ্ছে দাতার নামে যে বং লাগে তা করতে ভুলে গেছি, এবং দাতারা অনেকে শরিকদার হয়ে গেছে, এর মধ্যে অনেকে মারাও গেছে, এই কথা বলছেন। এখন খারিজ করতে বা মিউটেশন করতে গেলে এই জন্য সমস্যা হইতেছে। অর্থাৎ পজিটিভ কোনো উপদেশ থাকলে, অর্থাৎ পরামর্শ থাকলে আপনাকে দেওয়ার জন্য বলছেন। এখন এই ক্ষেত্রে আসলে বিষয়টা, যেহেতু যদি দাতারা সবাই থাকতো, ওদের থেকে আবার একটা সংশোধনীয় দলিল নিয়ে নেওয়া যাইতো। এখন দাতারা নাই, দাতার অনেক শরিকদাররা আছে। আপনার প্রাথমিক পর্যায়ে নিয়ন্ত্রণ যদি এইভাবে করতে পারেন অনেক ভালো। দাতার শরিকদাররা যারা আছে তারা যদি আপনাকে একটা সংশোধনী দলিল দিয়ে দেয়, তাহলে আপনার জন্য শতভাগ নিরাপদ। আর যদি এটা না করতে পারেন, সেই ক্ষেত্রে আসলে আবার যদি নতুন কোনো দলিল হয়, এই ক্ষেত্রে নতুন দলিল হইতে গেলেও হয়তো মিউটেশিয়ান থাকবে বর্তমান নিয়মে, যেটা একটা ডিফিকাল্ট জিনিস। এখন যদি খারিজ এই রেকর্ড আসে, রেকর্ডগুলো যদি আপনার নামে করায় নিতে পারেন, হ্যাঁ, তখন দেখা গেছে যে ওই রেকর্ডগুলো ধরেও আপনি যে কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন। এখন খারিজটা যে হচ্ছে না, খারিজটাকে আপনি যে কোনোভাবে, এই ধরনের ত্রুটি তো আসলে আপনার কোনো উল্লেখযোগ্য দোষ না। এটা দলিল লেখক থেকে শুরু করে যারা এগুলি নিয়ন্ত্রণ করছে তারাই মৌলিকভাবে নিয়ন্ত্রণ করে। এই জন্য আপনি যদি ওনাদের সাথে উত্তম ব্যবহার করেন, হয়তো দেখা গেছে যে বলেন কয়েন একটু রিকোয়েস্ট করেন, এক্ষেত্রে আপনি খারিজটা হয়তো পেয়ে যেতে পারেন। এই জন্য চেষ্টা করবেন কোন জেলায় আসলে কোথায়, আমরা হয়তো জানলে আমরা নিজেরাও আপনাকে হয়তো সহযোগিতা করার চেষ্টা করতাম, সম্ভব হলে আমাদেরকেও বলবেন। হ্যাঁ, ভিন্ন কোনো জেলায় হলেও আমাদের পরিচিত লোক থাকলে হয়তো আমরা রিকোয়েস্ট করলে, অনেক সময় একটা আবেদন করলে, অনেক সময় এই ধরনের তো একবারে জটিল কোনো প্রবলেম না, হয়তো অনেক সময় দেখা গেছে যে উপকারে লাগতেও পারে। আপনি তো উল্লেখযোগ্য বলেন নাই যে কোথায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো মোস্তফা কামাল সাহেব। আপনি জানতে চেয়েছেন, আমার আমি একটি প্রশ্ন করেছিলাম। আমি জানতে চেয়েছিলাম যে আমার বাড়ির পাশে সরকারি খাল আছে, সঠিক মাপটা কিভাবে বাহির করব?
আর কখনো আমার জায়গা সরকার কখনো দাবি করবে না এবং বাড়ির ভিতরে সরকারি জায়গা আছে এই ধরনের কথা বলবে না। এই জন্য আপনার যেটা নিয়ন্ত্রণ করা দরকার সেটা হলো খালটার সঠিক অবস্থান আপনাকে তৈরি করতে হবে ম্যাপ দেখে, নকশা দেখে, অর্থাৎ ভালোভাবে সার্ভে করে আপনাকে খালটা কোন জায়গায় কত ফিট চৌড়া, আপনার জায়গা খালের জায়গা থেকে কত দূরে, খালের সীমানাটা যদি ভালোভাবে নির্ধারণ করতে পারেন তাহলে আপনার ভূমিটা ভালোভাবে নির্ধারিত হয়ে যাবে। এখন আপনি দেখবেন যে খালের কোনো অংশ আপনার জমির মধ্যে চলে গেল কিনা, গেলে আগে থেকে ওইটা ছেড়ে হয়তো স্বাভাবিকভাবে এখন আপনি মৌখিকভাবে বা সামনে আসে হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু ওইটুকু ছেড়ে আপনাকে যে কোনো স্থাপনা যে কোনো কিছু এরকম করতে হবে। তারপরও খালের, রোডের এবং দেখা গেছে যে বিদ্যুতের লাইনের এগুলির সরকারি মৌলিক একটা নিয়ম নীতি থাকে। যেমন যতই বিদ্যুৎ লাইন আপনার এখান দিয়ে গেছে ঠিক আছে, কিন্তু বিদ্যুৎ লাইন থেকে কত ফিট দূরে আপনি একটা স্থাপনা করতে পারবেন এটার মৌলিক একটা নিয়ম নীতি আছে। এই জন্য এইভাবে খালেরও রাস্তারও এগুলো দেখে শুনে আপনাকে আগাইতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো ফেরদৌস আকন সাহেব। আপনি জানতে চেয়েছেন আপনার পূর্বের প্রশ্নটা প্রসঙ্গে আপনি বলছিলেন আমার ভুল হয়েছে প্রশ্ন করতে। আমি প্রশ্ন করতে চাই এরকম যে একটা দাগের জমি নকশার শেষ প্রান্তে, এই জমি নিয়ে মালিকরা সমস্যায় আছে। একজন আরেকজনের মধ্যে এসে দাবি করে, একজনের কাছে দাবি করে তার মধ্যে পাবে, এই নিয়ে মামলা করেছে, 144 দ্বারা জারিও করেছে। তখন পাশের মোজা বা সিট মাপার প্রয়োজন হয় সীমানা নির্ধারণের জন্য। তখন কিভাবে পাশাপাশি দুইটি নকশা দিয়ে এই দাগের জমি সহ পাশের দাগ মিলাবো এবং ট্রেস করব, এই সীমানা সমস্যা সমাধান করব, এই বিষয়ে একটা প্র্যাকটিক্যাল ভিডিও চেয়েছিলাম স্যার। আচ্ছা, এই বিষয়ে প্র্যাকটিক্যাল ভিডিও চেয়েছিলেন, আসলে এটা অত্যন্ত জটিল বিষয়। এগুলিকে সার্ভের কাজের ক্ষেত্রে সবচাইতে জটিলের মধ্যে এরকম ধরা যায়। এই জন্য আমি এগুলি মৌখিকভাবে আপনাকে বলে যে উল্লেখযোগ্য হেল্প করতে পারবো বা ভিডিও একটা তৈরি করে যে হেল্প করতে পারবো, কারণ একটা বাস্তব সমস্যা যখন হয় তখন বাস্তব কিছু সমস্যা সেখানে উঠে আসে, বিভিন্ন জন বিভিন্ন রকম কথাবার্তা হয়। আমরা বাস্তব সমস্যা না হলে ভিডিও মৌখিকভাবে যতই তৈরি করব আমরা নিজেদের থেকে সমাধানগুলা করে দেওয়ার চেষ্টা করব, কিন্তু এটা আপনার এই বাস্তবতার সাথে মিল হইতেও পারে, নাও হইতে পারে। এই জন্য এই ত্রিসীমানার বা মুজার সীমানার এই বাস্তবতা ভূমিগুলো আপনাকে প্র্যাকটিক্যালি সার্ভেয়ার দিয়ে কাজটা করাই নিতে হবে। উনারা ওখানে যাইয়া সমস্যাটা দেখবে, কোন দিকের ফিলার থেকে, কোন দিকের সীমানা থেকে, কোন দিকের বিতর্কমূলক কোনো একটা জায়গা থেকে মেপে আসলে উভয় পক্ষ একটা সামঞ্জস্য থাকবে, উভয় পক্ষ একটা মেনে নিবে, এটা বাস্তব ভূমিতে যাইয়া আমাকে করতে হবে। এখানে আপনার জন্য আমার পরামর্শ থাকবে, আপনার যদি নকশার বিষয়টা ভালো করে ধারণা থাকে, কোথা থেকে আইলগুলো শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে, নকশার কোন আইলটা কোথায়, আশেপাশে সীমানা পিলারগুলো কোথায় আছে, এটা যদি আপনি ভালোভাবে বুঝেন তাহলে এই বিষয়গুলো আসলে বড় ধরনের জটিলতা না। কারণ নকশার উপরে আমিও উঠবো না, আপনিও উঠবেন না, বাস্তবে আছে। আমার আর আপনার কাজ হলো সঠিকটা বুঝে সঠিক জায়গায় আইলগুলোকে চিহ্নিত করা। এটা যদি আমরা সঠিক জায়গায় চিহ্নিত করতে পারি এবং আমার মাপের পক্ষে যদি আমি সঠিক যুক্তি দেখাইতে পারি, তাহলে যেই কোনো লেভেলে যে কোনো বড় সার্ভেয়ার যেই কোনো লেভেলে আসুক না কেন আমাদের ওখানে সমস্যা হবে না। এই জন্য এটার জন্য সবচেয়ে বিষয় যেটা দরকার সেটা হলো কাজটা বুঝে ওখানে সঠিকভাবে বিষয়টাকে নিয়ন্ত্রণ করা, যে কোন মুজার লাইন কোনখানে, কোন মুজার কোত্থেকে আসছে, কোথায় শুরু হয়েছে, কোথায় শেষ হয়েছে। হয়তো 2-1 ফিট 3 ফিট এদিক সেদিক হবে, কিন্তু দেখা গেছে যে একবারে বড় ধরনের কোনো সমস্যা হবে না এভাবে যদি বুঝে কাজটা করতে পারে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আজকে সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো রাকিবুল ইসলাম সাহেব। আপনি জানতে চেয়েছেন কোনো জমি যদি আমার বাবা বিক্রি করে কিন্তু বিএস রেকর্ডে দেখে আমরা জানতে পারি যে আরো কিছু জমি আমরা পাবো, তাহলে এর উদ্ধার কিভাবে করব এবং এটা কি তামাদি আইনের সাথে সাংঘর্ষিক হবে না? এবং বর্তমানে যে স্লোগান আছে দলিল যার জমিদার, এই কথার বাস্তবতা কতটুকু কার্যকর? দলিল যার জমিদার এই কথার বাস্তবতা তো সবসময় আছে, থাকবে। আপনার জমির জন্য তো দেখা গেছে যে দলিলের প্রয়োজন, যদি আপনার দলিল হয়ে থাকে। আমরা এই কথা বলছিও, মানুষ মৌলিকভাবে দুইভাবে জমির মালিক, একটা হলো ক্রয় সূত্রে আর একটা হলো ওয়ারিশ সূত্রে। এই কথা শুধু যে দলিল থাকলে জমির মালিক, আসলে বিষয়টি হাজারো মানুষ আছে, লক্ষ মানুষ আছে তার জমির তার কাছে কোনো দলিলই নেই, তাহলে এরা মালিক হবে না? এরা কিভাবে মালিক? এরা ওয়ারিশ সূত্রে মালিক। আপনার বাবা কিছু জমির মালিক ছিল, বাবা মারা যাওয়ার পরে এটা আপনার কাছে আসছে, আপনার পরে আপনার ছেলের কাছে, ছেলের কাছ থেকে নাতির কাছে, নাতির কাছ থেকে নাতির সন্তানের কাছে, এইভাবে পর্যায়ক্রমে যে জমিটা হাত বদল হইতেছে। আপনারা যদি কখনো বেচা বিক্রি না করেন, না কিনেন, তাহলে এই জমির কোনো দলিলই নেই।
তাহলে দলিল যার অর্থাৎ জমির জন্য যে দলিলই লাগবে বিষয়টা এরকম না। কিন্তু আপনি আসেন এখানে আপনি যে বিষয়টা বলছেন আপনারা দলিলের ভিত্তিতে কিছু জমি অবশ্যই বেচছেন। তাহলে কিছু জমি যদি বেচিয়া থাকেন, এখন ওই দলিলে তো লেখা আছে ওরা কতটুকু কিনলো। তাদেরকে ততটুকু সিদ্ধান্ত করে দিবেন। যদি আপনাদের পর্সায় আপনাদের খতিয়ানে যেখান থেকে বিক্রি করছেন সেখানে আরো জমি বেশি থাকে, এটা অবশ্যই আপনাদেরই হয়ে যাবে। এটার জন্য আপনাকে কি করতে হবে? এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আগে বিষয়টা চিহ্নিত করতে হবে যে আমরা কতটুকু বেচলাম, মোট মালিক আমরা কতটুকু ছিলাম, এর মধ্যে কতটুকু বেচছি, ওই বিক্রি করা অংশটা তাদেরকে কোনখান দিয়ে বুঝাই দিলাম, ওই দাগে আর কতটুকু সম্পত্তি আছে, বাকিটুকু আমরা কোন দিক থেকে নিব। এই বিষয়গুলো যদি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনাদের এইটা দেখা গেছে যে যতটুকু বিক্রি করছেন বাকি সম্পূর্ণ জমিটুকু আপনাদের থাকবে। বাড়তি যদি কোনো জমি থাকে এটা আপনাদেরই থাকবে। এই বিষয়টা এইভাবে আশা করি নিয়ন্ত্রণ করতে পারেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের ধারাবাহিক ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের টিউটোরিয়ালটা প্রশ্নোত্তর পর্বটা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।